অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে আমাদের অর্থমন্ত্রী, আপনাদের অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এখানে এসেছি। সাইফুর রহমান সাহেবের ব্যক্তিত্ব নিয়ে আজকে এখানে অনেক আলোচনা হয়েছে। এখানে সিলেটের নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে প্রখ্যাত শিক্ষাবিদ যারা ভাইস চ্যান্সেলর সাহেবরা রয়েছেন, ভাইস চ্যান্সেলর সাহেবরা রয়েছেন, প্রফেসর বৃন্দ রয়েছেন, এখানে বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন। তখন এদেশে বাংলাদেশের মানুষ যারা বিলেত থেকে সিএ ডিগ্রি নিয়ে এসেছে সেরকম মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল। এবং এভাবেই তিনি সর্বপ্রথম তার প্রফেশনাল লাইফে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আজকে যে কথাটি বলতে হয় যে তিনি দেশে এসে যখন তার যে প্রফেশনাল লাইফ যখন তিনি শুরু করেন তখন এদেশে বাংলাদেশের মানুষ যারা বিলেত থেকে সিএ ডিগ্রি নিয়ে এসেছে সেরকম মানুষের সংখ্যা হাতে গোনা কয়েকজন ছিল। এবং এভাবেই তিনি সর্বপ্রথম তার প্রফেশনাল লাইফে একজন উজ্জ্বল নক্ষত্র হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। এখানে আরেকটি ছোট্ট গল্প বলা প্রয়োজন, যেটি আমি সাইফুর রহমান সাহেবের নিজের মুখ থেকে শুনেছি। আমাদের বিএনপির এক প্রতিষ্ঠা বার্ষিকী, যে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন করা হয়েছিল মহানগরী নাট্যমঞ্চ ঢাকায় গুলিস্তানে, এবং সেখানে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে। এবং সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে জনাব সাইফুর রহমান তিনি একজন প্রধান বক্তা হিসাবে তার বক্তব্য রাখছিলেন, এবং সেখানে তিনি একটি গল্প বলেছিলেন সবার সামনে। সেই গল্পটি আমার মনে আছে বিশেষ করে এই কারণে যে আমি এবং আমার পিতা তার সম্বন্ধে তিনি একটি মন্তব্য করেছিলেন আমার পিতার সম্বন্ধে। এবং তিনি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন সর্বপ্রথম তাকে বাণিজ্য মন্ত্রী করেছিলেন তখন আমার পিতা ছিলেন ক্যাবিনেট সচিব বাংলাদেশ সরকারের। এবং সেই পত্রটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, এটা সাইফুর রহমান সাহেব নিজে বলেছেন, সেই পত্রটি আমার পিতা আব্দুল মোমেন খান তখন ক্যাবিনেট মন্ত্রী, তিনি নিজ হাতে বহন করে সেটি সাইফুর রহমান সাহেবের হাতে নিয়ে দিয়ে বলেছিলেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব আপনাকে তার মন্ত্রিসভায় যোগদানের জন্য আমন্ত্রণ করেছে। এরকম ছোট ছোট অনেক ঘটনা। সাইফুর রহমান সাহেব কিন্তু আমার পিতার সহকর্মী ছিলেন, এবং সৌভাগ্যবশত পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তার কারণে পরবর্তীতে আমিও তার সহকর্মী হয়েছিলাম। এটা একটা সত্যি একজনের জীবনে গৌরবের বিষয়। আমার পিতা এবং আমরা উভয়ে জনাব সাইফুর রহমান সাহেবের সহকর্মী হয়েছি। এরকম আরো অনেক ঘটনা আমি বলতে পারি। সাইফুর রহমান সাহেবের সম্বন্ধে আপনারা অনেক কথা শুনেছেন, তার সঙ্গে ছোট্ট যে কথাগুলো আমি যোগ করব। 1994 সালে, তার কিছুদিন আগে, যে বেগম খালেদা জিয়া আমাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করেছেন। 1994 সালে তিনি বিশ্বব্যাংকের যে 50তম যে সুবর্ণ জয়ন্তী, তাদের যে অ্যানুয়াল মিটিং সেটা অনুষ্ঠিত হচ্ছে, সেখানে সাইফুর রহমান সাহেব বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে গিয়েছে। এবং আমরা গর্ববোধ করি, আমরা গর্বের সঙ্গে বলতে পারি বিশ্বব্যাংক সেদিন এই ছোট্ট একটি দেশ বাংলাদেশ, সে বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান সাহেবকে তারা নির্বাচিত করেছিল বিশ্বব্যাংকের সেই সুবর্ণ জয়ন্তী, তাদের যে বোর্ড অফ গভর্নর্সের মিটিং, সেখানে বিশ্বব্যাংকের গভর্নর হিসেবে তাকে নির্বাচিত।
এখানে একটু পুরনো কথায় ফিরে যেতে হয়। তখন তিনি সবে বিলাত থেকে এসেছেন এবং পাকিস্তানের সময় সেটা। পাকিস্তান সরকারও কিন্তু তাকে এ ধরনের একটি সম্মানে ভূষিত করেছিলেন। একটি কমিটি করা হয়েছিল, পাকিস্তান ম্যানেজমেন্ট কমিটি। তখন দিনের পাকিস্তান সরকার সারা বাংলাদেশে কিভাবে ম্যানেজমেন্ট পদ্ধতির উন্নয়ন করা যায়, সেই কমিটিতে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে একমাত্র সাইফুর রহমানকে সেই কমিটির সদস্য করা হয়েছিল। তার জীবনে যে এই বড় অর্জনগুলো আজকের নতুন প্রজন্ম হয়তো জানে না, কিন্তু আমি বিশ্বাস করি তারা, বিশেষ করে এই সিলেটের যারা আমাদের জাতীয়তাবাদী যারা বিশ্বাসী আছেন, তারা সাইফুর রহমানের জীবন নিয়ে তারা গবেষণা করবেন, তারা জানবেন এবং অনেক কিছু শিখতে পারবেন এবং তার জীবনের সেই আদর্শকে অনুসরণ করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি। পরবর্তীতে আপনারা দেখেছেন তার জীবনের আরেকটি অনবদ্য অর্জন, যে কথাটি আমাকে স্পষ্ট ভাষায় উল্লেখ করতে হয়। তিনি বাংলাদেশে 12টি বাজেট তিনি উপস্থাপন করেছেন এবং এটি একটি রেকর্ড। তখন সর্বশেষ তিনি যে বাজেটটি দিয়েছিলেন বাংলাদেশে, আমার মনে হয় 2006 সালে, এবং সেটা ছিল তার 12তম বাজেট। এবং এই ধরনের যে কৃতিত্ব, এটা বাংলাদেশে তখন পর্যন্ত অন্য কেউ অর্জন করতে পারে। দেখুন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনাদের সন্তান সাইফুর রহমান, তার উপরে কতটুকু আস্থা যদি থাকে, তাহলে তাকে দিয়ে তিনি 12টি বাজেট তৈরি করেছেন এবং 71 সাল থেকে হিসাব করুন, 71 সাল থেকে 2030 বছর, 2006 ও 36 বছর, সেই 36 বছরের 36টি বাজেটের মধ্যে তখন পর্যন্ত 12টি বাজেট এককভাবে দিয়েছিলেন আপনাদের সাইফুর রহমান। তার জীবনে কত বড় অর্জন সেটা আমি একটু আগে বলেছি। আজকের নতুন প্রজন্ম হয়তো সেই ইতিহাস পুরোপুরি এখন জানে না। আমার নিজের ব্যক্তিগত জীবনে কিছু অভিজ্ঞতা আছে, সেগুলো আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। আমাকে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্যাবিনেটে অন্তর্ভুক্ত করেন, তখন আমার অফিস ছিল কিন্তু এমন একটি জায়গায়, সেটা সচিবালয়, সেই অফিস ছিল শেরেবাংলা নগরে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে আমার অফিস সেখানে লাল ইটের যে বাড়িগুলো আছে শেরেবাংলা নগরে, সরকারি ভবনগুলো আপনারা জানেন, পরিকল্পনা মন্ত্রণালয় এবং পরিকল্পনা কমিশন বলে সেটি অধিকতর পরিচিত। সেখানে যে করিডোর দিয়ে আমার অফিসে ঢুকতাম, তার বাঁ পাশে ছিল আমার কক্ষ এবং তার ডান পাশে ছিল জনাব সাইফুর রহমান সাহেবের কক্ষ। অর্থাৎ আমরা পাশাপাশি মুখোমুখি দুটি কক্ষে আমরা অবস্থান করেছি। এটা আমার জীবনে অত্যন্ত গৌরবের বিষয় এবং সেখানে আমরা প্রতিনিয়ত একসঙ্গে কাজ করেছি। যখনই আমার সমস্যা হয়েছে আমি তার কাছে গিয়েছি, তার কাছ থেকে উপদেশ নিয়েছি এবং তার কাছ থেকে আমি শিক্ষা লাভ করেছি। তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা সম্বন্ধে ছোট্ট যে একটি কথা বলব। এখানে একজন বক্তা বলেছেন, উল্লেখ করেছেন, তিনি কিন্তু বাংলাদেশের ভ্যাটের প্রণেতা ছিলেন এবং ভ্যাট হচ্ছে আধুনিক বিশ্বের যে ট্যাক্সেশন পলিসি, তাতে সর্বশেষ আধুনিক সংযোজন এবং বাংলাদেশের বেলায় সেই সংযোজনটি কিন্তু সাইফুর রহমান চালু করেছিলেন। আমিও তখন তার পাশে কাজ করেছি, তার সঙ্গে কাজ করেছি। কেননা তখনকার দিনে, আজকে থেকে প্রায় 30 বছর আগের কথা বলছি, তখনকার সময়ে এই দেশের মানুষ ভ্যাট কি জিনিস সে সম্বন্ধে তাদের অনেক ধারণা ছিল না। এবং ভ্যাট হচ্ছে এমন একটি ট্যাক্সেশন পলিসি, যে ট্যাক্সেশন পলিসি আজকে যদি না থাকতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশের সরকারের যে অর্থ সংগ্রহ, ট্যাক্সের মাধ্যমে যে অর্থ সংগ্রহ, সেই অর্থ সংগ্রহের প্রাচীন পদ্ধতি সম্পূর্ণ মুখ থুবড়ে পড়ে যেত
বাংলাদেশ সরকার অচল হয়ে যেত, যদি না সাইফুর রহমান সাহেব সেদিন সেই ভ্যাট, আধুনিক ভ্যাট পদ্ধতি বাংলাদেশের অর্থনীতিতে সংযুক্ত না করতেন। এই ভ্যাট নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছিল, সংসদে বাধা দিয়েছিল এই আওয়ামী লীগ সরকার, যে স্বৈরাচারী সরকার। আমি স্মরণ করিয়ে দিতে চাই, যারা মুখে বড় বড় কথা বলে, এই আওয়ামী লীগ সরকার কিন্তু সেদিন এই ভ্যাট পদ্ধতির বিরোধিতা করেছিল, এবং সেই ভ্যাট পদ্ধতির বিরোধিতার কারণে এই ভ্যাট পদ্ধতি প্রচলন করতে কিছুটা বিলম্ব হয়েছিল। কিন্তু আপনারা হয়তো দেখবেন যে আধুনিক বিশ্বে এখন প্রায় সব দেশে ভ্যাট পদ্ধতি প্রচলিত হয়েছে, এবং এই যে ট্যাক্সেশন পদ্ধতি, এই ট্যাক্সেশন পদ্ধতি ছাড়া বিশ্বের প্রায় কোনো সরকারই টিকে থাকতে পারে না আজকের দিনে, এবং এই আধুনিকায়ন করেছিলেন সাইফুর রহমান সাহেব। একক অনেক বাধা, তো এই একটি উদাহরণ দিলাম, এরকম আরো অনেক উদাহরণ আছে। সাইফুর রহমান সাহেবের সম্বন্ধে অনেকেই বলেন যে তিনি এমন একজন অর্থনীতিবিদ ছিলেন, ইংরেজি একটি শব্দ ব্যবহার করে বলছি, অনেকে বলেন যে তিনি খুব কনজারভেটিভ অর্থনীতি ছিল। তিনি যে অর্থনীতি এদেশে অনুসরণ করতেন সেটা কনজারভেটিভ ছিল। কনজারভেটিভ ছিল বলে অনেকে সমালোচনা করতে পারে, কিন্তু আমি আজকে অকপটে কথা বলছি, সেই কনজারভেটিভ অর্থনীতির পথ অনুসরণ করেছিলেন বলে কিন্তু সাইফুর রহমান সাহেব বাংলাদেশের অর্থনীতিকে একটি দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। আপনারা দেখেছেন পরবর্তীতে বিগত 15 বছরে কি হয়েছে। যারা, আমি একটু আগে বলেছি, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, যারা এদেশে অর্থনীতি নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্ট করেছে, কনজারভেটিভ অর্থনীতি থেকে যারা সরে এসেছে, তারা তাদের কার্যকলাপের মাধ্যমে এবং তাদের অর্থনৈতিক যে বিভিন্ন নীতিমালা, তার মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে কিন্তু বিগত 15 বছরে সম্পূর্ণ ধ্বংস করে। আপনারা জানেন এদের থেকে কিভাবে তারা অর্থ লোপাট করেছে, হাজার হাজার নয়, লক্ষ হাজার কোটি দেশ থেকে পাচার করেছে। তারা উদারীকরণের নামে এই দেশের অর্থনৈতিক মেরুদণ্ডকে সম্পূর্ণ ভেঙে দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় যে প্রথমে বাণিজ্য মন্ত্রী আমি বলেছি, পরবর্তীতে অর্থমন্ত্রী, তিনি যেভাবে বাংলাদেশের অর্থনীতিকে দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন, তাকে এই কারণে অনেক সময় বাংলাদেশের অর্থনীতির প্রণেতা হিসাবে উল্লেখ করা হয়। আজকে এখানে এসে আপনাদের সামনে আমার নিজের ব্যক্তিগত জীবনের দু একটি কথা হয়তো বলবো, এবং সে কথা দিয়ে আমি শেষ করব। তার আগে আরেকটি কথা তার জীবনে যেটি না বললেই নয়, সেটি হচ্ছে তিনি যখন ছাত্র জীবনে ছিলেন, তিনি তখন 52 যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনে তিনি কিন্তু নিজেকে সম্পৃক্ত করেছিলেন, এবং সেই কথা স্মরণ রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তাকে আমাদের যে ভাষা আন্দোলনের যে স্মারক শহীদ 52 ভাষা আন্দোলনের যে পুরস্কার, সেই পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে ভূষিত করেছিলেন। এভাবেই কিন্তু গুণী ব্যক্তিদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্মান প্রদর্শন করেছিল। আরও একটি ঘটনা যেটি হয়তো বলা প্রয়োজন, 82 সালে যখন সামরিক শাসক এরশাদ যখন জিয়াউর রহমান সাহেবের শাহাদাতের পরে যখন সামরিক শাসক এরশাদ যখন বাংলাদেশের ক্ষমতা দখল করে, তখন কিন্তু বিএনপির অনেক নেতা নেত্রীকে তারা কারাগারে নিয়ে গিয়েছিলেন, এবং আমি যতদূর জানি কেন সাইফুর রহমান সাহেবকেও কিন্তু তখন সেই অত্যাচার জুলুম, রাজনৈতিক যে জুলুম, সেটা তাকে সহ্য করতে হয়েছিল। কাজেই আপনারা গর্ববোধ করবেন যে আপনাদের নেতা, আপনাদের মাটির মানুষ
জনাব সাইফুর রহমান, তিনি কিন্তু তার জীবন তিনি উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের উন্নয়নে তিনি প্রতিনিয়ত কাজ করে গিয়েছেন। অনেকে বলেন এটা তার সম্বন্ধে যে বই অথবা বিভিন্ন লেখা আছে সেখানেও এটা উল্লেখ করা আছে। অনেক সময় তিনি হয়তো কাউকে রাগান্বিত স্বরে অনেক কথা বলেছেন, এটা সত্য, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তিনি রাগান্বিত স্বরে যে কথাগুলি বলেছিলেন সেই কথাগুলো কিন্তু সঠিক কথা ছিল এবং সেই কথাগুলো মূল্যবান কথা ছিল, কারণ তিনি জানতেন তিনি কি করছেন, তিনি জানতেন তিনি কি বলছেন এবং তিনি জানতেন যে তাকে কখন শক্ত হতে হবে, কখন নরম হতে হবে। এবং এই কারণেই কিন্তু আমরা তাকে একজন সফল অর্থমন্ত্রী হিসেবে শ্রদ্ধা করে থাকি। বক্তব্য দীর্ঘ করার সময় নেই, হয়তো আবার কখনো আপনাদের সঙ্গে দেখা হবে, সেখানে আমরা সাইফুর রহমানের জীবন নিয়ে অনেক আলোচনা করব। আমি সবশেষে আরেকটি কথা, আর দুটি কথা আমি না বলে পারছি না। 1/11-এর সময়ে সাইফুর রহমান সাহেব একটি কথা বলেছিলেন, সেই কথাটি আমি বলছি এই কারণে যে অত্যন্ত আমার মনে হয় তার জীবনের অভিজ্ঞতা দিয়ে তিনি কথাটি বলেছিলেন। তিনি যখন সিঙ্গাপুরে চলে গিয়েছিলেন, যাওয়ার সময় ঢাকা বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন। তিনি বলেছিলেন, বামেরা শুধু ভাঙতে জানে, বামেরা গড়তে জানে না। এটা একটা রাজনৈতিক বক্তব্য, কেউ এর সঙ্গে একমত হতে পারে, কেউ একসঙ্গে একমত নাও হতে পারে, কিন্তু এই যে কথাটি, এই কথাটি যে একটি কঠিন সত্য সেটা কিন্তু কেউ অস্বীকার করে। আমরা বিএনপি যারা করি, আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা যারা মধ্যপন্থার রাজনীতিতে বিশ্বাস করি, তাদের কাছে কিন্তু আমরা সাইফুর রহমানের এই যে বক্তব্য তিনি দিয়েছিলেন, সেই বক্তব্য কিন্তু আমাদের রাজনীতিতে অনেক কিছু শিক্ষা দিয়েছে এবং আমরা সেই কারণেই কিন্তু আমরা মধ্যপন্থার রাজনীতি করি। অনেকে আমাদের দুর্বল মনে করে, কিন্তু আমাদের দুর্বল মনে করুক বা সবল মনে করুক, মধ্যপন্থায় যে সর্বোত্তম পন্থা এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। আমি সর্বশেষ যে অভিজ্ঞতার কথাটি আপনাদের সামনে উল্লেখ করব, সেটি অত্যন্ত কঠিন আরেকটি সত্য। সেটি হচ্ছে যে আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে যে আমি এক পর্যায়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম এবং সেখানে এই কাজটি অত্যন্ত দুরূহ কাজ ছিল। আজকে সাংবাদিক ভাইরা এখানে আছেন, আপনারা জানেন যে আমি এক পর্যায়ে সেই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি পদত্যাগ করেছিলাম। এটা আমার জীবনে একটি কঠিন সিদ্ধান্ত ছিল, কিন্তু আমাকে নীতিগত প্রশ্ন করতে হয়েছিল। আমি অকপটে আজকে বলছি, আমার সেই কঠিন সময়ে সাইফুর রহমান সাহেব আমার পাশে দাঁড়িয়েছে এবং তিনি সরকারের উদ্দেশ্যে বলেছিলেন যে সরকার কিভাবে এত বড় একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে। আসলে সিদ্ধান্তটি সরকার নেয়নি, সিদ্ধান্তটি আমি নিয়েছিলাম। পরবর্তীতে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আবার নতুন করে একটি মন্ত্রণালয় দিয়ে সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু আমার যখন কঠিন সময়, তখন কিন্তু সেই পুরো মন্ত্রিসভায় সাইফুর রহমান সাহেব, আমি একটু আগে বলেছি, একদিকে আমার পিতার সহকর্মী, অন্যদিকে আমার সহকর্মী, তিনি কিন্তু তার স্নেহের হাত আমার দিকে বাড়িয়ে দিয়েছিলেন। আজকে বক্তব্য দীর্ঘ করব না, আমাদের ঢাকা ফিরে যেতে হবে, কিছু বাধ্যবাধকতা আছে সময়ে। আমি বিশ্বাস করি আমরা ভবিষ্যতে সাইফুর রহমান সাহেবের জীবনী নিয়ে আমরা আরও অনেক দীর্ঘ আলোচনা করব, তার জীবন থেকে আমরা শিখব এবং আপনারা সিলেটবাসী আপনাদের প্রিয় সন্তান জনাব সাইফুর রহমানকে আপনারা শ্রদ্ধার আসনে বসিয়েছেন এবং তাকে চিরদিন শ্রদ্ধা করবেন এবং এই মাটিতে সাইফুর রহমানের আসন সিলেটবাসী চিরদিন মনে রাখবে।
এই প্রত্যাশা রাখতে করে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমার আল্লাহ যেহেতু বাইরে থেকে আরো ওই লোকজন আসতেছেন, আসতে যেন আমরা সুন্দরভাবে সবাই বেশি। আমি যেহেতু 5টার মধ্যে আমাদের আলোচনা শেষ করতে হবে, সেক্ষেত্রে আমরা আজকে মূল আলোচক যারা আজকে আমাদের এই বিভাগের তথা বিএনপির প্রতিষ্ঠানের আমাদের প্রিয় নেতা মৌলানা সাইফুর রহমান আজকে 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমরা যারা লকের স্থানীয়ভাবে আমরা তার সঙ্গে জড়িত ছিলাম, তারপর আমরা তার সম্পর্কে স্থানীয় উন্নয়ন, স্থানীয় রাজনীতি নিয়ে আমরা শুনেছি। কিন্তু আজকে আমাদের মূল বিষয়বস্তু হল আমাদের মূল মুখ্য আলোচক তথা আমাদের যারা অতিথি যারা আছেন তাদের কাছ থেকে আমাদের জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে সাইফুর রহমানের ভূমিকা, সাইফুর রহমান সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব আমাদের মুখ্য আলোচক এবং এখানকার স্থানীয় বিভিন্ন শিক্ষাবিদ আছেন তাদের কাছ থেকে। আমরা অনেকেই আজকে স্যাক্রিফাইস করব বিষয়টা এখানে শুধু যারা মোহাম্মদ সাইফুর রহমান সম্পর্কে বিস্তারণ করা। এর জন্য আমি সবাই কাছে ক্ষমা চেয়েছি, আমি সবাইকে হয়তো বক্তব্য দেওয়ার সুযোগ পাই না। তো প্রথমে আমি অনুরোধ করব অনুষ্ঠান সঞ্চালক যারা আছে যে আমাদের আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মহোদয় আসতে পারেন, প্রোগ্রাম চলে গেছেন বিদায় তার পক্ষে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আমাদের প্রফেসর মাহবুবুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী। আমি আমাদের ডক্টর শামীম ভাই পেশাজীবী সভাপতি। আমি স্বাগত জানাচ্ছি জনাব মিফতা সিদ্দিকী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, পেশাজীবী সংগঠনের নেতা জনাব সভাপতি ডক্টর শামীমুর রহমান সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করতেছি। ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, ভাইস চ্যান্সেলর, কৃষি বিশ্ববিদ্যালয়ের মান্যবর সম্মানিত অতিথিকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করতেছি। দুঃখিত, এখন আপনাদের সামনে সিলেটের অহংকার, বাংলার গর্ব, অর্থনৈতিক উন্নয়নের রূপকার, সিলেট রত্ন জনাব সাইফুর রহমান সাহেবের উপরে আলোচনা বক্তব্য পেশ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান, প্রিন্সিপাল সিলেট উসমানী বিশ্ববিদ্যালয় কলেজ। প্রফেসর ডক্টর জিয়াউর রহমান, প্রিন্সিপাল সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অর্থনীতির রূপকার, সিলেটের জনমানুষের নেতা, সফল অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সাবেক এম সাইফুর রহমানের আজকে এই 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার সম্মানিত সভাপতি জনতার মেয়র আরিফুল হক চৌধুরী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান প্রধান অতিথি হিসেবে আজকে আছেন। মঞ্চে উপস্থিত আছেন
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাবিদবৃন্দ, বিএনপি কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জনাব এম সাইফুর রহমান আসলে আমরা সবাই জানি তিনি শুধু সিলেটের না, শুধু বাংলাদেশের না, আমি বলবো সারা বিশ্বে একজন সফল অর্থনীতিবিদ ছিলেন, সফল অর্থমন্ত্রী ছিলেন, সফল পরিকল্পনা মন্ত্রী ছিলেন বাংলাদেশের জন্য। আমার প্রথম ওনার সাথে যে সাক্ষাৎ হয় এই স্মৃতি এখনো আমার মনে আছে। 88 সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জালালাবাদ সমিতির বার্ষিক সভা ছিল। আমাদের আরেক জননন্দিত নেতা ইলিয়াস ভাই আমাকে ওনার সাথে পরিচয় করিয়ে দিলেন। তখন আমি মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়ি এবং বললেন যে সলিমুল্লাহ মেডিকেল কলেজের আমাদের দলের ছাত্রদল করে সংসদে আছে। এটা শুনে উনি এত খুশি হলেন এবং আমার এখনো মনে আছে উনি সবার সাথে উনি আমাকে পরিচয় করে দিলেন যে সিলেট থেকে একটা ছেলে এসে সলিমুল্লাহ মেডিকেল কলেজে ভর্তি হয়েছে এবং মেডিকেল কলেজে পড়াশোনা করে সে ছাত্র দলের রাজনীতি করে। এবং সেই স্মৃতিটুকু আমার পরে অনেকবার দেখা হয়েছে এবং অনেক অনুষ্ঠানে ওনার সাথে আমার দেখার সৌভাগ্য হয়েছে। আপনারা জানেন যে সব সময় এই সিলেটের প্রত্যেকটা অঞ্চল, শুধু সিলেট বিভাগের আমি বলবো প্রতিটি ডিস্ট্রিক্টে প্রতিটি রাস্তাঘাট বলেন প্রতিটি প্রতিষ্ঠানে ওনার ছোঁয়া লেগে আছে। এবং যখনই ঢাকায় কেউ কোনো প্রজেক্ট নিয়ে যেত প্রথমেই উনি বলতেন যে আমার সিলেটেরটা কোথায়। সেইভাবে উনি অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, অনেক কিছু করেছেন। এবং আমার মনে হয় আরেকটা স্মৃতি আমার এখনো মনে পড়ে যে জনাব ফরিদ গাজী সাহেব একদিন আমাদের সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন এবং সেই ডাক্তার রুমে বসে বলছিলেন তখন যে যদি আমরা আমাদের দলে এক সাইফুর রহমান সাহেবকে পেতাম তাহলে আমাদের দল আজকে অনেকটুকু ভালো অবস্থানে চলে যেত। এইভাবে ওনার কিন্তু সেই যে অবস্থানটুকু শুধু যে বিএনপির মধ্যে ছিল তা না, প্রত্যেকটা দল ওনাকে মূল্যায়ন করত। এবং অন্যান্য আমরা এটাও শুনেছি যে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি যদি সাইফুর রহমান সাহেবের মতো যদি একজন অর্থমন্ত্রী পেতাম পাকিস্তানের চেয়ারম্যান পাল্টে দিতাম। সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে ওনার অবস্থানটুকু কি ছিল এবং ওনার যে অবদানটুকু আমরা সবসময় স্মরণ করি। এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গঠন থেকে নিয়ে এবং ওনাকে হারিয়ে আসলে আমরা সিলেট অনেকটাই আমি বলবো যে আমরা একটা এতিমের পর্যায়ে চলে গেছি। সুতরাং আজকে অনেকেই বক্তব্য রাখবেন, আমি আর বেশি কথা বলবো না, সময় স্বল্প। শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করি, আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন, মাগফিরাত করেন। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব এমদাদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক সিলেট মহানগর বিএনপি। মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমি বারবার আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদেরকে 5টার ভিতরে সভা শেষ করতে হবে। মাননীয় প্রধান অতিথির জরুরি প্রয়োজনে ঢাকা প্রত্যাবর্তন করতে হবে। সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য আমরা বিনয়ের সাথে অনুরোধ করব। যেহেতু আজকে প্রধান আকর্ষণ আমাদের মাননীয় প্রধান অতিথি, যার বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডক্টর শামীমুর রহমান, সম্মিলিত পেশাজীবী পরিষদের সিলেট জেলার সভাপতি জনাব ডক্টর শামীমুর রহমান। এমদাদ ভাইকে মঞ্চে আসার জন্য আবার অনুরোধ করছি। সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব এমদাদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রিয় সভাপতি জনাব আরিফুল হক চৌধুরী, স্বনামে পরিচিত। আজকের প্রধান আকর্ষণ জনাব আব্দুল মঈন খান, স্ট্যান্ডিং কমিটির অন্যতম সদস্য, একজন অত্যন্ত প্রতিভাবান রাজনীতিবিদ, যার রয়েছে ব্রিলিয়ান্ট একাডেমিক ক্যারিয়ার। বেগম জিয়া তাকে কাজে লাগিয়েছিলেন
তার মেধাকে কাজে লাগিয়েছিলেন পূর্ববর্তী সরকারের সময়। মঞ্চে উপবিষ্ট আছেন সিলেটের নেতৃবর্গ, আমার সামনে উপস্থিত নেতা কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যাতে কবরে ভালো অবস্থায় রাখেন, কবরে থাকা অবস্থায় যাতে জান্নাতের দরজা খুলে দেন। সাইফুর রহমান সাহেবের সাথে ব্যক্তিগত অনেক স্মৃতি আছে, আজকের এই দিনে নাই বা বললাম। তবে একটা জাতীয় যেটা একটা স্মৃতি, সেটা হচ্ছে তিনি একজন সাংঘাতিক স্পষ্টবাদী মানুষ ছিলেন। তার স্পষ্টবাদিতার নমুনা দেখুন। তিনি যখন মন্ত্রী ছিলেন এবং শাহজিদুর রহমান সাহেব ছিলেন প্রধানমন্ত্রী, সব এমপিরা মিলে ধরলেন 91-এর আগের গভর্নমেন্টে তাদের গাড়ি দিতে হবে। তারা গিয়ে দেখা করলেন শাহজিদুর রহমান প্রেসিডেন্ট জিয়ার সাথে, তখন প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট। তাকে বললেন এমপিরা সবাই তো বিনা শুল্কে গাড়ি চাচ্ছে। জিয়াউর রহমান তখন ওনাকে বললেন, আপনারা পার্লামেন্টের লোক, আপনারা বসে সিদ্ধান্ত নেন, তারপরে আমার কাছে আসেন। তারপরে সবাই মিলে সিদ্ধান্ত হলো এবং জিয়াউর রহমানের কাছে সাহেবের কাছে আসলেন। জিয়াউর রহমান তখন একটা নোট লিখে সাইফুর রহমান সাহেবের কাছে পাঠালেন। সেই নোটে সাইফুর রহমান লিখলেন যে আমরা বাধ্য হয়ে জনগণের উপর 110 কোটি টাকা কর বসাচ্ছি, 110 কোটি টাকা মাত্র। সেই টাকা জনগণ দিবে তার পকেট থেকে, আর এমপি সাহেবরা গাড়ি চান, এটা আমি কনসেন্ট দিতে পারবো না। তখন শাহজিদুর রহমান সাহেব প্রেসিডেন্টের সাথে দেখা করলেন, জিয়াউর রহমানের সাথে। জিয়াও চাচ্ছিলেন, মনে মনে চাচ্ছিলেন এরকম একটা কিছু হবে। তারপরে শাহজিদুর রহমান সাহেব জিয়াউর রহমানকে বললেন, প্রেসিডেন্টকে আপনি না সাইফুর রহমান। জিয়াউর রহমান একটু ক্ষুব্ধ হলেন, তাকে বললেন যে ইন দিস কেস হি ইজ প্রেসিডেন্ট। যে কোনো বিষয়ে জিয়াউর রহমান তার সাথে কথা বলতেন এবং জিয়াউর রহমান সাহেব একবার তাকে বলেছিলেন যে আপনি প্রত্যেক দিন আমার সাথে 20 মিনিট বসবেন এবং 20 মিনিটে আপনার সাথে আমি দেশটাকে কীভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় সেটার উপরে আলোচনা করব। আজকে আরিফুল হক সাহেব প্রতি বছরই এরকম করেন অনুষ্ঠান, কিন্তু আমার তো মনে হয় অনেকেরই দায়িত্ব আছে। দায়িত্বটা যে সমস্ত ইনস্টিটিউশনগুলো তিনি করেছেন, সেখানে যদি সাইফুর রহমান সম্পর্কে আলোচনা হতো, তাহলে প্রজন্মের পর প্রজন্ম জানতে পারত। আমরা একই শ্রোতা, একই বক্তা, সেখানে নতুন প্রজন্ম জানতে পারত সাইফুর রহমান কি। তার অন্যতম একটি শ্রেষ্ঠ কাজ স্পষ্টবাদিতার আরেকটা নমুনা, যে সিলেট বিভাগ আন্দোলনের সময়, সেই সময় ময়মনসিংহের বিভাগ, বগুড়ার বিভাগ, রংপুরে বিভাগ চাই। আচ্ছা, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি। তখন তিনি যে অবস্থান নিয়েছিলেন, যার ফলে আমরা সিলেট বিভাগ পেয়েছি এবং এই বিভাগ পাওয়ার জন্য আমাদের একটা এখন হিস্যার দাবি সরকারের কাছে বলার সুযোগ হয়েছে, যাতে উন্নয়নটা প্রত্যেকটা বিভাগের সম পর্যায়ে হয়। এই বিভাগ যদি সাইফুর রহমান সেদিন সে রোলটা না করতেন, না পালন করতেন, তাহলে আজকে আমরা যতটুকু আছে এই অবস্থায় থাকতে পারতাম না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন। আমার বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার শামীমুর রহমান। এখন বক্তব্য নিয়ে আসছেন সিলেট মহানগর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব এমদাদ হোসেন চৌধুরী, এবং এখানে সকলেই প্রাজ্ঞ বক্তা। যেহেতু আমাদের প্রধান অতিথি আজকে 5:10-এর মধ্যে গিয়ে এয়ারপোর্টে পৌঁছতে হবে, তাই সকল বক্তার প্রতি বিনম্র আহ্বান সংক্ষিপ্ত করে 1 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য। ধন্যবাদ সকলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ববরেণ্য অর্থনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
সাবেক স্থায়ী কমিটির সদস্য, সিলেটের কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের 16তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভা উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, সভাপতিত্ব করছেন বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সাবেক জননন্দিত মেয়র জনাব আরফিল হক চৌধুরী সহ মঞ্চ উপবিষ্ট আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সদস্যবৃন্দ, আমাদের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সহ সাংগঠনিক এবং পেশাজীবীদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার ডাক্তার সহ সকলকে আমার সম্মুখে উপস্থিত আজকের এই আলোচনা সভায় যারা উপস্থিত হয়েছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগর বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম। সাইফুর রহমান সম্পর্কে সবাই বক্তব্য দেবেন। আমরা শুধু বা আমি ব্যক্তিগতভাবে আমার স্মরণ পড়ছে যেই দিন লাস্ট উনি এসেছিলেন সাইকিট হাউস পরে নামাজ পড়েছিলেন আমাদের সেই কেন্দ্রীয় জামে মসজিদে, আজকে যেখানে ওনার কোরআনে খতমের পর দেওয়া হলো। আসলে আমরা এমন একজন অভিভাবককে হারিয়েছে যিনি আমাদেরকে সন্তানের মতো দেখতেন, কারকে ভাইয়ের মতো দেখতেন, এবং উনি যেভাবে একজন দেশপ্রেমিক ছিলেন, ওনার কাছে ছিল দেশপ্রেম, স্নেহমমতা, ভালোবাসা, আদর্শ, এইগুলো ওনার মধ্যে ছিল। ওনার যদি এই আদর্শ, স্নেহমমতা, ভালোবাসা যদি আমরা সবাই কর্মীরা যদি আমরা কাজ করতে পারি, তাহলে শহীদ জিয়ার যে রেখে যাওয়া আদর্শ সত্যি আমরা বাস্তবায়িত করতে পারবো। সত্যই দেশপ্রেম হবে এবং জাতীয়তাবাদ বলেই হচ্ছে দেশপ্রেম, স্নেহমমতা, একে অন্যের প্রতি সহানুভূতি, ভালোবাসা। আমরা চাই সাইফুর রহমানের মতো আরও আমাদের এই বাংলাদেশি জাতীয়তাবাদী দলে যেন সৃষ্টি হতে পারে, এই আশা প্রত্যাশা আজকের দিনে থাকলো। এবং সর্বোপরি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জনাব আবুল কাহের শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় নেতা এম সাইফুর রহমান সাহেবের আজকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের সিলেটের জনপ্রিয় মেয়র আরিফুল হক চৌধুরীর উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের সভার প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় নেতা এবং যিনি আমাদের মরহুম সাইফুর রহমান সাহেবের সাথে দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, পার্টির জন্মলগ্ন থেকে যিনি আমাদের মধ্যে রয়েছেন, সেই আমাদের প্রিয় নেতা ডক্টর মঈন খান সাহেব, এখানে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ, শিক্ষক মণ্ডলী, ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পেশার নেতৃবৃন্দ এবং বিএনপি পরিবারের বাইরে, আসসালামু আলাইকুম। এখানে বক্তব্য আমি দেওয়ার কোনো সুযোগ নেই, প্রধান আলোচকদের কাছ থেকে আমরা শুনব। শুধু আমি এইটুকুই বলবো যে আমরা সিলেট সাইফুর রহমানকে হারিয়ে শুধু দেশ না, আমরা সিলেট, বিশেষ করে সিলেট বিভাগের লোকজন আমরা আমাদের অভিভাবকহীন অবস্থায় এখন আছি। আমরা আমাদের অভিভাবককে হারিয়েছি, একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা ছিলেন সাইফুর রহমান এবং একজন খাঁটি সিলেটি মানুষ ছিলেন। সিলেটের প্রতি তার যে টান, তার যে মমতা, এটা সিলেটবাসীকে যুগে যুগে তাকে আমরা স্মরণ করব। আজকে যে অডিটোরিয়ামে আমরা সভা করছি, এই কাজটুকু সাইফুর রহমানের হাত দিয়ে হয়েছে। এই সিলেটের যত উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে সবই সাইফুর রহমানের নেতৃত্বে হয়েছে। এতে সাইফুর রহমান দেশের একজন সফল অর্থনীতিবিদ ছিলেন। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি
বিশ্বব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানে নেতৃত্ব দিয়েছেন। আজকের তার এই মৃত্যুবার্ষিকীতে আমরা সবাই তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং সাইফুর রহমান তার কর্মের মধ্য দিয়ে এই দেশবাসীর কাছে এবং বিশেষ করে সিলেটবাসীর কাছে আমাদের অন্তরে অন্তঃস্থলে সারা জীবন উনি থাকবেন, সেই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমি অনুরোধ করতেছি, অনেক বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যাপক, টিচার এবং বিভিন্ন সিনিয়র আছেন, তাদেরকে দেখে দেখে আপনারা যারা আমাদের ইয়াং যারা আছেন, আমার সবাই বলে তাদেরকে বসার জায়গা করে আপনারা বরং দাঁড়িয়ে থাকেন। এটা আমাদের বিএনপির আদর্শ, সেটাই আপনারা বলবেন। আমাদের সিনিয়র নেতারা যারা থাকবেন তাদেরকে বসার সুযোগ করে দেন, আপনারা যারা ইয়াং তারা দাঁড়িয়ে থাকেন। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মিফতা সিদ্দিকী। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশি জাতীয়তাবাদের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে বাংলাদেশের রাজনীতিতে যার আবির্ভাব ঘটেছিল, যিনি পরবর্তীতে বাংলাদেশের অর্থনীতির আজকের যে অর্থনীতি, সেই অর্থনীতির বুনিয়াদ গড়ে তুলে উঠছিলেন, এক ক্ষণজন্মা পুরুষ, যারা যুগে যুগে জন্মায় না, শতাব্দীতে হয়তো বা একজন আসে, সেই ধরনের একজন ব্যক্তিত্ব গত 16 বৎসর পূর্বে আমাদের ছেড়ে চলে গেলেন। আমাদের প্রিয় নেতা, আমাদের সিলেটের প্রিয় অভিভাবক তথা বাংলাদেশের অর্থনীতির বীজ সৃষ্টিকারী, সাবেক সফল অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমানের স্মরণ সভা। সাইফুর রহমানের অন্যতম ঘনিষ্ঠ সহচর অথবা অত্যন্ত স্নেহধন্য জনাব আরিফুল হক চৌধুরীর, যিনি সিলেটের জননন্দিত মেয়র, তার সভাপতিত্বে আজকে অনুষ্ঠিত হচ্ছে। এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা, আরেক সহকর্মী বলতে পারি, সহচর বলতে পারি, যিনিও বাংলাদেশের রাজনীতিকে আলোকিত করছেন, দ্যুতি ছড়াচ্ছেন, জনাব ডক্টর মঈন খান সাহেব সহ উপস্থিত প্রাজ্ঞজন, বিজ্ঞজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজকে এই বেদনা বিদুর সময়ে আমরা গভীর শ্রদ্ধার সাথে আমাদের প্রিয় নেতাকে স্মরণ করছি। আমরা তার যে কাজ, তার যে বাংলাদেশের জন্য, সিলেটের জন্য যে কাজ করে গেছেন, মহান আল্লাহ যেন তাকে সেই কাজের বদৌলতে জান্নাতুল ফেরদৌস দান করে আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। সাইফুর রহমান ছিলেন শুধুমাত্র যে একজন অর্থনীতিবিদ তা নয়, একজন অর্থমন্ত্রী, গতানুগতিক অর্থমন্ত্রী নন, যিনি গ্রামের যে ধান ক্ষেত, সেই ধান খেতে বসা কৃষকের কথা চিন্তা করে বাংলাদেশের বাজেট প্রণয়ন করতেন। তিনি অর্থনীতিকে দেখেছেন কৃষক, শ্রমিকের, মেহনতি মানুষ কিভাবে সেই অর্থনীতির সাথে সম্পৃক্ত হতে পারে, সেই আলোকে তিনি অর্থনীতিকে দেখেছেন বলে আজ তিনি স্মরণ্য বরণ্য হয়ে রয়েছেন। তিনি বাংলাদেশের ভ্যালু এডেড ট্যাক্স অথবা ব্যাট প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিকে তখন অনেকেই সমালোচনা করেছেন যখন ব্যাট প্রণীত হয়, কিন্তু আজকের অর্থনীতি টিকেই থাকতো না, সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। বিগত সময়ে যে অর্থনৈতিক যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছিল, শুধুমাত্র সেই কারণে অর্থনীতি টিকে রয়েছিল। তা আমি
বক্তব্য দীর্ঘায়িত করবো না। সাইফুর রহমান সাহেবের সাথে কথা বলতে গেলে আমরা তার স্নেহধন্য ছিলাম, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমাদের, আমরা তার সন্তানের মতো ছিলাম। আজকে সাইফুর রহমান সাহেবের সাথে যদি বলতে হয় তবে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বলা যাবে, অনেক কথাই বলা যাবে। তো আজকে সময় অত্যন্ত সংক্ষিপ্ত, আমি আর কথা বাড়াচ্ছি না। পরিশেষে আবারও জনাব সাইফুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে বেহেশত নসিব করে এই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাই। ওদিকে তো মঞ্চ মঞ্চ সামনে ওকে হয়েছে নি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি জনাব কলিমুদ্দিন মিলন সাহেব, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাই, ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা অত্যন্ত দুঃখিত, আমাদের প্রোগ্রাম একটা প্রটোকলের মধ্যে চলতেছিল। আমরা বিশেষ করে কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতার সিদ্দিকী ভাইয়ের কাছ থেকে আমরা অনুমতি নিছি। এখন যেহেতু আমরা প্রটোকল আগে গেছিল, এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব রেজাউল হাসান কয়েস লুদি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী জনাব এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের আমি এখন আমাদের প্রিয় সাংবাদিক ভাইদের জন্য আমরা যদি এখানে আমাদের সিনিয়র কেউ থাকো, তোমরা একটু তাদের সিনিয়র সাংবাদিক যারা আছেন তাদেরকে একটু পরিচয় দেওয়া আর একটু সহযোগিতা করো, কারণ তারাই তো আমাদের সমস্ত অনুষ্ঠান প্রচার করেন সকলে। আর আজকে আমি সাংবাদিক সহ সবাইকে আমি অনুরোধ করবো, এটা আমরা সবাই মানুষ সাইফুর রহমান, ওনার জন্য আমরা সবাই একটু স্যাক্রিফাইস করি। এটাই আমি আপনাদের সবাই চাচ্ছি। এই স্থান সংকলন হচ্ছে না, এটা আমরা সবাই সাইফুর প্রতি ভালোবাসি। ওকে, সামনে ঠিক আছে, বসে ওটা একটু ওদিকে নয়, রাইট না, ওটা ওদিকে যাবেন, তারা দেখলাম না মনে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব এম সাইফুর রহমান আমাদের সাবেক অর্থ পরিকল্পনা মন্ত্রী, আমাদের প্রিয়জন, আমাদের সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন, সিলেট বন্ধু, আমাদের আপনজন ছিলেন। সিলেটের উন্নয়নের রূপকার বলা হয়। আমি বলি যে শুধু সিলেটের না, উনি বাংলাদেশের উন্নয়নের রূপকার ছিলেন। আজকে ওনার মৃত্যু দিবসে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি সিলেটের সাবেক মেয়র এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী, আজকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সাবেক মন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব ডক্টর মঈন খান। আজকে সময় যেহেতু স্বল্প, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। জনাব এম সাইফুর রহমান আমাদের জন্য কি করেছেন এটি অনেকেই বলেছেন, আমার পরবর্তীতে যারা আসবেন তারা বলবেন। আমি ছোট্ট একটি ঘটনা দিয়েই আমার বক্তব্য শেষ করব। আমার মনে আছে
জনাব এম সাইফুর রহমান উনি মৃত্যুর ঠিক আগে, কয়েকদিন আগে অথবা 2-3 দিন আগে উনি সিলেটে যখন শেষবারের মতো এসেছিলেন, যে সার্কিট হাউসটি উনি নিজে করেছিলেন, সেই সার্কিট হাউসে ওনার শেষ রাত্রি যাপন অথবা শেষ সময়টুকু উনি কিভাবে কাটিয়েছিলেন, আমি সেই ঘটনাটির বর্ণনা দিচ্ছি। তখন সিলেটের জেলা প্রশাসক ছিলেন সাজ্জাদুল হাসান, নিশ্চয়ই আপনাদের সেই নামটি মনে আছে। জনাব এম সাইফুর রহমান যখন সার্কিট হাউসে থাকার ইচ্ছে পোষণ করেছিলেন, তখন এম সাইফুর রহমান সাহেবকে একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছিল। ওই রুমের ভিতরে যখন উনি প্রবেশ করেন, ওই রুমে তখন আমি ছিলাম এবং আমার সাথে বিএনপির আরো কিছু নেতাকর্মী ছিলেন। সাইফুর রহমান সাহেব বাথরুমের ভিতরে গিয়েছেন, উনি বের হচ্ছেন না অনেকক্ষণ থেকে, 10 মিনিট যায়, 20 মিনিট যায়, 30 মিনিট যায়, উনি বের হচ্ছেন না। আমরা একটু চিন্তার মধ্যে পড়ে গেলাম যে জনাব সাইফুর রহমান বাথরুমে গিয়েছেন, এত দেরি হওয়ার কথা না, কেন বের হচ্ছেন? আমরা একটু দরজায় ঠোকা দিচ্ছিলাম, আমার ভয়ও হচ্ছিল যে এইভাবে ধাক্কা দেওয়াটা কি উচিত হচ্ছে। উনি প্রায় 30 মিনিট পরে বাথরুম থেকে বের হয়েছেন। বের হয়ে উনি আমাদেরকে শুধু এটুকু বলেছিলেন যে তোমরা আমার জন্য একটা মুড়া পর্যন্ত রাখতে পারলে না। এই আক্ষেপটুকু উনি করেছিলেন। এই আক্ষেপের কারণ হচ্ছে যে ওনাকে যে রুমটি বরাদ্দ দেওয়া হয়েছিল সেটি ভিআইপি রুম ছিল না, একটি সাধারণ রুম জনাব এম সাইফুর রহমানের জন্য তখন বরাদ্দ দেওয়া হয়েছিল, অথচ এই সার্কিট হাউসটি জনাব এম সাইফুর রহমান করেছিলেন। এটিই ছিল গত 1.5 দশকের দুঃশাসন, এটিই ছিল গত সরকারের প্রশাসনের দলীয়করণ। আমি আজকে দাবি জানাবো, এখানে আমাদের স্থায়ী কমিটির সদস্য আছেন, আমাদের দলের হাই আপ যারা এখানে আছেন, ওই সময়ে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন জনাব সাজ্জাদুল হাসান সহ এই সিলেটের প্রশাসনে যারা ছিলেন, জনাব এম সাইফুর রহমান শুধু অর্থমন্ত্রী ছিলেন না, উনি বিশ্ব বরেণ্য একজন অর্থনীতিবিদ ছিলেন এবং এই সাইফুর রহমান এই সার্কিট হাউসটি প্রতিষ্ঠিত করেছিলেন। উনি অসুস্থ ছিলেন এবং একজন অসুস্থ সাবেক অর্থমন্ত্রীকে এই রুমটি বরাদ্দ দেওয়ার অপরাধে সেই সাজ্জাদুল হাসান সহ যারা কর্মরত ছিল জেলা প্রশাসনে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হোক, এটি আমি আজকে দাবি জানাচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আমার সবার দৃষ্টি আকর্ষণ করে বিনয়ের সাথে অনুরোধ করব, আজকের সবার প্রধান আকর্ষণ বাংলাদেশের অহংকার। আজকের প্রধান অতিথির মূল্যবান বক্তব্য শোনার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষামান আছি। সবাই যেন বক্তব্য সংক্ষিপ্ত করি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সাবেক এমপি, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব কলিমুদ্দিন মিলন, সাবেক সংসদ সদস্য। আজকে আমরা মরহুম এম সাইফুর রহমানের স্মরণ সভায় উপস্থিত হয়েছি। তিনি ছিলেন দেশ বরেণ্য নেতা, অর্থনীতিবিদ এবং বিশ্বে স্বনামধন্য এক অর্থনীতিবিদ। বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়নে, সিলেট বিভাগের অর্থনীতি এবং উন্নয়নে উনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ওনার এই 16তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই সভার সম্মানিত সভাপতি মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট সিটি কর্পোরেশনের নন্দিত সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, প্রধান অতিথি হিসাবে আমাদের মধ্যে এসেছেন আমাদের পরম শ্রদ্ধেয় বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডক্টর মঈন খান এবং উপস্থিত
সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত আজকের এই সভায় যারা উপস্থিত আছেন, আমরা গভীর শ্রদ্ধার সাথে জনাব মরহুম এম সাইফুর রহমান সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সিলেট বিভাগের জন্য যিনি অত্যন্ত পরিশ্রম করেছেন এবং প্রতিটি ধাপে অগ্রগতির জন্য সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বাংলাদেশের জন্য উনি অর্থনীতি সহ সকল ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা আজকের এই সভায় মরহুম এম সাইফুর রহমান, যিনি বিএনপির যাত্রা থেকে শুরু করে বিভিন্ন দায়িত্ব পালন করেছে, গভীর শ্রদ্ধার সাথে আমরা জনাব এম সাইফুর রহমানের সকল কীর্তিকে স্মরণ করি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব কলিমুদ্দিন মিলন সাহেবকে তার সংক্ষেপে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন প্রফেসর মাহবুব এলাহি, ট্রেজারার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট কর্তৃক আয়োজিত এম সাইফুর রহমান সাহেবের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই স্মরণ সভায় সম্মানিত সভাপতি, সিলেটের জননন্দিত মেয়র আরিফুল হক চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে সাবেক মন্ত্রী, জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য, শিক্ষাবিদ ডক্টর মঈন খান সহ মঞ্চে উপবিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী এবং আমার সম্মুখে উপবিষ্ট শিক্ষাবিদ এবং অন্যান্য সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করছি এবং এম সাইফুর রহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস দান করুন, এই আশা ব্যক্ত করছি। আমি কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আজকে ভাইস চ্যান্সেলর মহোদয় আসার কথা ছিল, উনি মৌলভীবাজারে ওনার প্রোগ্রামে চলে যান, যার জন্য আজকে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য বলা হয়েছে। আমি এম সাইফুর রহমান স্যারকে শুধুমাত্র আমরা বলে থাকি যে অর্থনীতির রূপকার, সিলেটের রূপকার, অর্থনীতি ভিত্তি রচনা করেছেন। এর সাথে সাথে আমি এটা বলতে চাই দায়িত্বহীনভাবে তিনি একজন শিক্ষা অনুরাগী ছিলেন। আজকে সিলেট অঞ্চলে যে শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সহ ইঞ্জিনিয়ারিং কলেজ, মডেল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউটগুলো দিকে তাকিয়ে দেখি তার শিক্ষানুরাগিতার প্রমাণ সেখানে বহন করে। আমি সাইফুর রহমান স্যারকে স্মরণ করছি এই জন্যই, আজকে এই কৃষি বিশ্ববিদ্যালয়ের পূর্বে 1995 সালে উনি সরকারি ভেটেরিনারি কলেজ, সিলেট সরকারি ভেটেরিনারি কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং এর পরবর্তীতে আমাদের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের আন্দোলনের এবং ওনার ইচ্ছার উপর ভিত্তি করে এটি 2006 সালে কৃষি বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছে। আমরা সেই সময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আগেই আমরা এম সাইফুর রহমান সাহেবকে স্মরণ করার জন্য তার নামে আমরা হল করেছিলাম, শহীদ জিয়ার নামে হল দিয়েছিলাম এবং এম সাইফুর রহমানের সহধর্মিনী দুরুসামাদ রহমানের নামে মহিলা হল আমরা করেছিলাম। কিন্তু বিগত সময়ে ফ্যাসিস্ট সরকাররা যারা ক্ষমতায় এসে তারা প্রথম সিন্ডিকেটে এই নামগুলো পরিবর্তন করে যে ব্যক্তিরা কোনোদিন এই
কৃষি বিশ্ববিদ্যালয়ের মাটিতে পা দেননি সেই সমস্ত ব্যক্তিদের নামে এই হলগুলোর নাম করা হয়েছে। আমরা অত্যন্ত ধিক্কার জানাই এই জন্য এবং আমরা লজ্জিত এই জন্য। এর পরবর্তীতে জুলাই 24-এর আন্দোলনে, গণ আন্দোলনের মুখে ট্রেনিং গভর্নমেন্টের সময় আমরা বিশ্ববিদ্যালয়ে দায়িত্বে এসেছি। প্রথম সিন্ডিকেট সভায় আমরা এম সাইফুর রহমান, শহীদ জিয়া এবং দুরুন্নেসামাদ রহমান এর নামে আমরা হলের নাম আবারও পুনরুজ্জীবিত করেছি এবং নামকরণ করেছি। এটা আমরা আসলে কৃতজ্ঞতার কারণে আমরা এটা করেছি। আমরা দেখেছি যে তিনি কতটা আমাদের প্রতি অনুরক্ত ছিলেন। আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং আমি আরিফুল হক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি আজকে এ ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা সবাই সর্বান্তকরণে তার পরকালীন মুক্তির জন্য দোয়া করি। আমি এ কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অত্যন্ত বিনয় এবং আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করছি আমাদের সাংবাদিক ভাইদের জন্য আমরা যথাযথ ব্যবস্থা করতে পারিনি ফলে স্থানের স্বল্পতার জন্য। পাশাপাশি আমাদের হল ভর্তি যত লোক আছেন, সমপরিমাণ লোক বাইরে অপেক্ষা করছেন। আমরা তাদের কাছে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করছি। আমরা মনে করেছিলাম এই প্রচণ্ড গরমের মধ্যে এই সময়ে আপনাদের তো উপস্থিতি নাও হতে পারে এবং বাকি হলগুলোতে শীততাপ নিয়ন্ত্রণ ভালো কাজ করছিল না বলে আজকে এই অনুষ্ঠানটা আমরা এখানে আয়োজন করেছি। সবার আন্তরিক সহযোগিতা উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এখন বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম, প্রবেশী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। জনাব ডক্টর মোহাম্মদ সাজেদুল করিম। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট মহানগর বিএনপির সংগ্রামিত নির্বাচিত সভাপতি জনাব নাসিম হোসেন সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির সম্মানিত যুগ্ম সম্পাদক ইশতাক আহমদ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সহসভাপতি মাহবুব চৌধুরী ফয়সল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম এম সাইফুর রহমানের 16তম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত এই স্মরণ সভার সম্মানিত সভাপতি সিলেটের জনতার মেয়র আরিফুল হক চৌধুরী, আজকের এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, প্রধান অতিথি আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর মহিন স্যার, উপস্থিত সিলেটের বরেণ্য রাজনীতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত ট্রেজারার, ভাইস চ্যান্সেলর, অন্যান্য সহকর্মীবৃন্দ, সামনে উপবিষ্ট সাইফুর রহমানকে যারা ভালোবাসেন সেই সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সময় খুবই কম, একটা আফসোস নিয়ে বক্তৃতা শুরু করছি, যার সম্পর্কে আজকের এই আলোচনা। আমার খুবই কম অভিজ্ঞতা, তারপরও বলতে গেলে অনেক সময় লাগবে। শুধু আমি এইটুকু বলবো যে ওনার মতো একজন ট্যালেন্টেড একজন ফাইন্যান্স মিনিস্টার আমরা আগামীতে পাবো কিনা সন্দেহ। আমাদের জনাব মিফতা সিদ্দিকী রাইটলি মেনশন করছেন যে উনি বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তি প্রস্তুতকারী, এইটা আমার মনে হয় উনি যদি না করে যেতেন তাহলে ফ্যাসিস্ট সরকারের আমলে যেভাবে নির্বিবাদে লুটতরাজ হয়েছে তাতে আমাদের দেশটা এটা বলার অপেক্ষা রাখে না যে আমরা হয়তো আবারও ওই সব দেশের সাথে ওই সব দেশের সারিতে যেতাম যাদেরকে এখন আমরা বলি যে এরা বুভুক্ষ দেশ,
ক্ষুধার্ত দেশ, দরিদ্র দেশ। শুধু তাই না, অনেকদিন আমরা আলোচনায় শুনেছি ডক্টর শামীম ভাই বলছেন কিছু সামান্য কথা। উনি একদিন বিস্তারিত আলোচনা করেছিলেন, আমার স্পষ্ট মনে আছে যে আমাদের দেশে যখন জনাব সাইফুর রহমান ভ্যাট প্রথা চালু করেন, আমার যতদূর মনে আছে ওই সময় দিদেন অপোজিশন পার্টি, বর্তমানে যাদেরকে আমরা ফ্যাসিস্ট বলছি, তারা হরতাল দিয়েছিল। এবং এই হরতালে তাদের যে বক্তব্যগুলো ছিল, এই বক্তব্যগুলো যদি আপনারা স্মরণ করেন তাহলে বুঝবেন যে এর পরেও কীরকম সাহস, কীরকম মেধা, কীরকম প্রজ্ঞা থাকলে উনি বলতে পারেন যে আমি যা করেছি এই দেশের আপামর জনগণের স্বার্থে করেছি। আজকে সেটা পুরো হয়ে গেছে। যদি ভ্যাট প্রথা উনি চালু না করতেন, আমাদের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে যেত এটা গবেষণা করে বের করতে অনেক বেশি সময় লাগতো না। আমি অত্যন্ত শ্রদ্ধা করে ওনাকে স্মরণ করছি যে উনি শেষ, ওনার মৃত্যুর আগে শেষ যে আমাদের বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন, একসঙ্গে বসে ডাইনিংয়ে খাবারের সময় উনি যে কয়েকটা কথা বলছিলেন, আমি আজকে শুধু আপনাদের স্বার্থে, বোঝার স্বার্থে একটু তুলে দিচ্ছি। উনি সিলেট শহরকে কেমন দেখতে চেয়েছেন। আমরা জিজ্ঞেস করছি যে স্যার, আপনার এই সিলেট নিয়ে আপনার পরিকল্পনা কি? উনি তখন বলতেন, আমার প্রথম পরিকল্পনা যে এই সিলেটকে আমি একটা শিক্ষা নগরী বানাতে চাই। আমাদের পাশেই সেভেন সিস্টার, এইখানকার লোকজনকে যদি সুপার প্লেনও দেওয়া হয়, তারা যদি দ্রুত চিকিৎসা নেওয়ার জন্য রওনা করে, তাহলে যে সময় লাগবে তার খুব কম সময়ে ওরা চাইলে আমাদের সিলেটে এসে চিকিৎসা নিতে পারবে। এতে করে কি হবে, এটা আমি পাবলিকলি বলছি না, হয়তো ভবিষ্যতে ওই দিকে আমাদের যেতে হবে। এই সেভেন সিস্টার কি আমাদের জন্য প্রবলেম না? এখন আমাদের করিডোর দিতে হচ্ছে, ট্রানজিট দিতে হচ্ছে। ওরা ওই কারণে আমাদেরকে দাস বানানোর রাস্তায় এতদিন হেঁটেছে। তারপরে উনি বলতেন, আমি চাই যে এই শিক্ষা নগরীতে বুয়েটের মতো একটা প্রকৌশল বিশ্ববিদ্যালয় হবে। তো শুরুতে তো বিশ্ববিদ্যালয় করা যাবে না, ওনার প্ল্যান ছিল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ করা, যেটাকে উনি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার একটা মন মানসিকতা নিয়ে এই কলেজটা প্রতিষ্ঠা করেছেন। আমাদের সাথে অ্যাফিলিয়েটেড ছিল এই যে এখন বর্তমান যে কৃষি বিশ্ববিদ্যালয়, উনি কিন্তু ওই ডাইনিং টেবিলই বলেছেন যে আপনাদেরকে হয়তো খুব তাড়াতাড়ি এই প্রতিষ্ঠানটা হারাতে হবে, কেননা ওটার এখন বয়স হয়েছে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার। আমি চাই যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের মাটি, এই অঞ্চলের আবহাওয়াকে কেন্দ্র করে তারা একটা ব্যাপক ভূমিকা রাখার সুযোগ পাবে। শেষ করে ফেলছি, আজকে উনি এইগুলো রেখে গেছেন। আমি এইখানকার নেতৃবৃন্দের প্রতি পূর্ণ আস্থা রাখি। ওনারা সাইফুর রহমানকে যথেষ্ট শ্রদ্ধা করেন। আমি খুবই খুশি হয়েছিলাম যে সাইফুর রহমান স্মৃতি পরিষদ নামে একটা পরিষদ গঠন হয়েছিল। আপনারা সেখান থেকে কিছু ম্যাগাজিন বা পত্রিকা মাসিক বা ত্রৈমাসিক বা বার্ষিক বের করেন। আমাদের মতো দু একজন যারা ওনাকে সরাসরি দেখেছি, আমরা দু একটা কথা লিখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সেটা দেখতে পারবে। আমি আর সময় না বাড়াই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের এই অনুষ্ঠানে আমি আসতে পেরেছি বলে শুকরিয়া আদায় করি। একের সাথে আল্লাহ তাআলা এই জাতির দিকে তাকিয়ে আমাদের মরহুম সাইফুর রহমানকে উচ্চ যাজা দান করুন, মর্যাদা দান করুন, ওনাকে ব্যস্ত হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করুন। এই দোয়া করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায়। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে এসছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী, প্রিন্সিপাল সিলেট। সরি, আমি দুঃখ প্রকাশ করছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল, ভাইস চ্যান্সেলর, নর্থ ইস্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মরহুম এম সাইফুর রহমান এর 16তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই স্মরণ সভায় এই অনুষ্ঠানে সভাপতি জনাব আমাদের যে প্রিয় মেয়র সাহেব জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন আমাদের মধ্যমণি ঢাকা থেকে আগত স্থায়ী কমিটি বিএনপি জনাব ডক্টর মঈন খান সহ মঞ্চ উপবিষ্ট সকল সম্মানিত বক্তাবৃন্দ এবং সামনে উপবিষ্ট আমরা যারা সবাই মঞ্চ সহ আমরা যারা ভালোবাসি এম সাইফুর রহমানকে, সেই সব গুণী ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম। সাইফুর রহমান সাহেবের কথা বলতে গেলে অল্প সময় হবে না। আমি মনে করি প্রথমেই একটা সেমিনার দিনব্যাপী করা উচিত, সেখানে আমরা সারাদিন ব্যাপী তার সম্বন্ধে কথা বলব। উনি এমন এক ব্যক্তি যিনি শিক্ষা অবদান রেখে গেছেন সিলেট ডিভিশনে, সিলেট সহ মৌলভীবাজার সহ আশপাশের অঞ্চলগুলোতে। তার দূরদর্শিতা, তার স্বপ্ন ছিল বিরাট। উনি একজন স্টেট ফরওয়ার্ড লোক ছিলেন। উনি ভয় করতেন না কাকে। উনি যেটা মনে করতেন এটা করা উচিত দেশের জন্য, সেটাই উনি করেছেন। তার একটা এক্সাম্পল হচ্ছে ট্যাক্স ইমপ্লিমেন্টেশন, যেটা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইন্ডিয়া করতে সাহস করেন। উনি চেয়েছিলেন যে এই অঞ্চল যেটা আমাদের কি বলবো একটা পূর্ণভূমি সিলেট অঞ্চলটা, এবং এখান থেকে সুরমা নদী বয়ে গেছে। ওনার স্বপ্ন ছিল যে এই অঞ্চলটাকে উনি একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নত করবেন। বাংলাদেশকে যেভাবে দেখেছিলেন উনি ওনার এই অঞ্চলকেও সেইভাবে দেখেছেন। উনি দেখেছিলেন যে এখানে ছেলেমেয়েরা শিক্ষিত হবে, শিক্ষায় তার উন্নত হয়ে দেশ বিদেশে যাবে, বিদেশে অ্যাম্বাসেডর হয়ে থাকবে। সেই জন্য উনি ভেটেরিনারি কলেজকে উনি সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি উন্নতির চেষ্টা করেছিলেন। একইভাবে উনি এখানে প্রকৌশলী যাতে ডিগ্রি হয় সেখানে ইঞ্জিনিয়ারিং কলেজকে উনি স্থাপন করেছিলেন। ওনার একটা ভিডিও আজকে আমি দেখেছিলাম, সেখানে উনি সেই ভিডিওতে উনি যখন তার কাছে প্রজেক্ট পাস করতে আসে তখন বলেছিলেন যে আমার অঞ্চলের কোনো প্রজেক্টের নাম নাই। উনি তখন দিদির প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়াকে গিয়ে বলেছিলেন যে আমার একটা প্রজেক্ট এখানে থাকতে হবে। ম্যাডাম তখন বলেছিলেন প্রজেক্টটা কি? বলছিলেন আমি আমার স্বপ্ন ইঞ্জিনিয়ারিং কলেজ থাকবে, এটাকে আমি উন্নীত করবো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে। এবং সেই প্রজেক্টটা তখন দিদির প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়া উনি সই করে দিয়েছিলেন, কিন্তু ওনার স্বপ্নটা উনি বাস্তবায়ন অর্ধেক করে গিয়েছেন। এই যে ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে গত 17 বছরে যে গভর্নমেন্ট ছিল, স্বৈরাচার গভর্নমেন্ট, এটাকে অবহেলিতভাবে রেখেছে। আমি রিকোয়েস্ট করবো আজকে যে স্থায়ী কমিটি যারা আছেন ইনক্লুডিং ডক্টর মঈন খান সহ সকলেই আপনি এই বিষয়টা দেখবেন, যাতে সাইফুর রহমানের ওনার যে স্বপ্ন ছিল একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি এখানে হবে, এখানে গবেষণা হবে এবং আমাদের পার্শ্ববর্তী যে 7 সিস্টার্স তাদের সঙ্গে আমাদের যৌথ গবেষণা করা যায়। ওনার মৃত্যুর আগে উনি চিন্তা করেছিলেন যে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেটা যে অবস্থাতে ছিল সেটাকে আরো উন্নতি করা যায় কিনা। আনফর্চুনেটলি উই লস্ট দ্য হিরো, বাট হিরো নেভার ডাইস, হিরো অলওয়েজ লিভস অ্যামং আস। সাইফুর রহমান সেই এমন এক ব্যক্তি, উনি আমাদের মাঝে এখনো আছে। শেষে আমি বলবো যে ওনার আমরা সবাই তার দূরদর্শিতা, নেতৃত্ব, সিলেট প্রেম ও জনকল্যাণমূলক দৃষ্টান্ত থেকে অনুপ্রেরণা হই আজ থেকে, এবং তাকে আমরা স্মরণ করি। শেষে শ্রদ্ধা জানে তার বিদেয়ী আত্মাকে, দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। এবং আমাকে আজকে এখানে সম্মানিত করার জন্য আমি জনাব আরিফুল হক চৌধুরীকে ধন্যবাদ জানাইছি। আমরা সবাই ভালো থাকি, এই দেশটা আমরা গড়ি সুন্দরভাবে। সম্মানিত উপস্থিতি, আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরীকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। না
এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, ফরেন অ্যাফেয়ার্স কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যিনি পালন করে যাচ্ছেন, ডক্টর জনাব এনামুল হক চৌধুরী। জনাব এনামুল হক চৌধুরীকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 16তম মৃত্যুবার্ষিকী জনাব সাইফুর রহমান সাহেবের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিলেটের জননন্দিত মেয়র, সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্ট্যান্ডিং কমিটি মেম্বার প্রফেসর ডক্টর মঈন খান সাহেব, উপস্থিত রাজনীতিবিদ বৃন্দরা, সহকর্মী বৃন্দরা এবং উপস্থিত বিভিন্ন ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, শিক্ষাবিদরা, প্রিন্সিপাল বৃন্দরা এবং সুধীবৃন্দরা, সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। শুভেচ্ছা জানিয়ে আজকের যে আলোচনার দিকে আমরা, যার জন্য আমরা এই জায়গায় স্মরণসভা আয়োজন করা হয়েছে, তিনি একজন ক্ষণজন্মা একজন ব্যক্তি, যে ব্যক্তির জন্য আমরা যদি আজকে দীর্ঘ টাইম নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু আমরা ওনার সব সাইডগুলি আমরা কভার করতে পারবো না। কিন্তু যেহেতু আমি ওনার ব্যাপারে এমন একজন ব্যক্তির সাথে কথা বলতেছিলাম ইউকেতে, এই জানুয়ারিতে আমি সফর সঙ্গী হিসাবে বেগম খালেদা জিয়ার সাথে থাকার সময় সাবেক মন্ত্রী, এনার্জি মন্ত্রী, তিনি মিডল ইস্টের একজনের খুব বিজ্ঞ মন্ত্রী আহমেদ জাকি ইয়ামানি হিসাবে যিনি পরিচিত, তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি বাংলাদেশ থেকে আসছো, কেমন আছে সাইফুর রহমান সাহেব? আমি মনে করছি মনে উনি জানেন না উনি মৃত্যুবরণ করেছেন অথবা উনি ইন্তেকাল করেছেন। প্রথমে আমি আশ্চর্য হয়েছি, আমি বললাম উনি ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি বললেন উনি ইন্তেকাল করতে পারেন, কিন্তু তোমাদের অর্থনীতিটাকে এমন একটি অর্থনীতি যেটাকে এগ্রিকালচার বেসড অর্থনীতি ছিল, ওইটাকে উনি চেঞ্জ করে 9 থেকে অথবা 0 থেকে তিনি একটি অর্থনীতি থিওরি তৈরি করতে পারছেন ইন্টারন্যাশনালভাবে, যাকে আমরা আন্তর্জাতিকভাবে শ্রদ্ধার সাথে ওনাকে আমরা স্মরণ করতে পারি। তিনি হলেন সাইফুর রহমান সাহেব। ওনাকে বাংলাদেশি হিসাবে যদি ধরা হয় আন্তর্জাতিকভাবে, তাহলে কিন্তু ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার এই যোগ্যতাটা ওনার আছে। এইটাই তিনি হলেন সাইফুর রহমান সাহেব। আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত না করে শুধুমাত্র ওনার আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শ্রেষ্ঠ মর্যাদা দেখ, জান্নাতুল ফিরদাউস দাখিল করো, এবং আমরা সিলেটবাসী হিসাবে ওনাকে আজীবনভাবে স্মরণ করে যাব এবং ওনাকে আমরা ওনার হৃদয়ের ভিতরে ধারণ করে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ ডক্টর এনামুল হক চৌধুরী। আমরা একদম অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। এখানে অনেকের বক্তব্য সংক্ষিপ্ত হয়েছে, অনেকে বক্তব্য দিতে পারেননি, অনেক উপস্থিত আছেন, যেমন আমার জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল, প্রত্যেকটি অঙ্গ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠান থেকে। আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে একেবারেই স্বাগত জানাচ্ছি এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ আমার সামনে দেখতে পাচ্ছি। সকলকে আজকের এই স্মরণ সভার পক্ষ থেকে আপনাদেরকে অত্যন্ত স্নেহ, ভালোবাসা, বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এখন অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আকাশে যখন তারকারাজি থাকেন, সেই তারকার নিচে যত বড় সভাপতি আপনি হন না কেন, আপনি তারকার নিচেই বসবাস করতে হয়। আজকের এই জন্যেই আজকের সভা প্রধান
সভাপতি প্রধান অতিথির প্রতি সম্মান জানিয়ে আগে বক্তব্য রাখবেন সিলেটের সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র, এবং একটি কথা সকলেই মনে রাখতে হবে, ফ্যাসিস্ট ড্রাকুলা হাসিনার শাসনকালে যিনি দুবার নির্বাচিত হয়েছিলেন সেই জননন্দিত জননেতা মেয়র আরিফুল হক চৌধুরী এখন সভা প্রদানের বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের প্রিয় নেতা, সিলেট বিভাগের রূপকার, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের আপনজন, আজ আমাদের মরহুম এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আজকের এই অনুষ্ঠানে প্রধান মুখ্য আলোচক আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মঈন খান, এবং আমাদের এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসি, প্রভিসি এবং আমাদের বিএনপির সিনিয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকবৃন্দ এবং জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক এবং মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমি সময় স্বল্পতার জন্য আমি এই ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস থাকলে এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি থেকে আগত শিক্ষাবিদবৃন্দ, আইনজীবী এবং আমাদের বিভিন্ন ধর্মাবলম্বী, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায় তাদের প্রতিনিধিবৃন্দ, আমাদের মণিপুরী সম্প্রদায়ের আমাদের ভাই বোনেরা এবং বৌদ্ধিস্ট, খ্রিস্টান সব দল ধর্ম বর্ণ নির্বিশেষে আজকের এই মিলন মেলায় উপস্থিত সকলকে আপনারা আমার এই আহ্বানে আপনারা এসে মরহুম সাইফুর রহমানের এই স্মৃতিচারণের জন্য আমাদেরকে ধন্য করেছেন। এবং আমরা মনে করি আজকে সাইফুর রহমান জীবিত নেই, কিন্তু তার প্রতি যে আপনাদের গভীর শ্রদ্ধা, তার প্রতি যে আপনাদের ভালোবাসা, তার নিদর্শন অনেকেই আমাদের প্রিয় সাংবাদিক ভাইয়েরা থেকে শুরু করে অনেক বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানরা স্থান দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে আপনারা এই অনুষ্ঠানটুকু উপভোগ করছেন। তাই আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিষদের যারা আছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি মরহুম সাইফুর রহমানের শেষ দিনের কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব, কারণ সাইফুর রহমানের সঙ্গে দীর্ঘ জীবনে প্রায় 30-35টি বছর আমি একসঙ্গে ওনার সঙ্গে থেকে কাজ করেছি। অনেক ইতিহাস আছে, সেটা আর এখন বলার সময়। আমরা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সাইফুর রহমান সম্পর্কে জানবো আমাদের আজকের প্রধান মুখ্য আলোচকের কাছ থেকে। আমি শুধু সেদিন মরহুম সাইফুর রহমান আজকের এরকম শুক্রবার লাস্ট সাফরান রহমতুল্লাহ আলাইহির মাজারে যখন উনি মাজার জিয়ারত করেন, তখন আমি ছিলাম, আমার সঙ্গে ছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী এবং তার শ্বশুর সহ সাফরান রহমতুল্লাহ আলাইহির ইমাম সহ এরা অনেকে। তখন যাওয়ার সময় একটি কথাই বলেছিলেন, তোমরা বিএনপি যতদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং খালেদা জিয়া যে সিদ্ধান্ত দেবেন তোমরা মনে করবে সেটা তোমাদের জন্য, তোমাদের দেশের জন্য মঙ্গল হবে। তোমরা কখনো ওনাকে ছেড়ে যাবে না, তোমরা সবসময় ওনার প্রতি অবিচল আস্থা রেখে কাজ করবে। এবং সেই বলে, এবং উনি আরেকটা কথা বলেছিলেন, মুনাফিকদের কাছ থেকে দূরে থাকবে, ইমানদারদের সঙ্গে থাকবে, সত্য এবং সত্যকে সত্য বলবে, মিথ্যাকে মিথ্যা বলবে। এই বলে আমাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে উনি চলে গেলেন এবং পরের দিন তিনি ইন্তেকাল করলেন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি। আমরা তার তিনি যেন আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতবাসী করেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের মুখ্য আলোচকের জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
আর আপনারা সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে শান্তির দেশে পরিণত করেন। আর আমরা সাইফুর রহমান যেটা চেয়েছিলেন, এই সিলেটকে আমরা যেন যারা আছি সাইফুর রহমান অনুসারে, এখানে হাবিব টাবিব থেকে অ্যাডভোকেট হাবিব, মামুর হোসেন ফয়সল সহ অনেকেই আছে, আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমাদের সুলমান আলী সহ যারা আছে সবাইকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা যার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি, যিনি বাংলাদেশের একটি স্বনামধন্য গৌরবান্বিত পরিবারের উত্তরাধিকারী শুধু নন, উনি নিজে মহা গৌরবের এবং সম্মান এবং শ্রদ্ধার অধিকারী, যিনি যার দিক নির্দেশনায়, যাদের সুপরামর্শে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল আজকের এই পর্যায়ে পৌঁছেছে। আমার সৌভাগ্য হয়েছিল ওনার সাথে একটা কাজ করার। উনি যখন দেশের পরিকল্পনা মন্ত্রী হন, তখন সারা দেশের বিভিন্ন অঞ্চলকে এই অঞ্চলের কি সম্ভাবনা আছে, এর ভূমিতে কী ধরনের চাষ করা সম্ভব, কী ধরনের শিল্প গড়ে ওঠানো সম্ভব, এই সম্ভাবনার উপরে একটি বই তৈরি করেছিলেন প্রত্যেক জেলাওয়ারি। তখন বাংলাদেশের গ্রাফিক ডিজাইন অত্যন্ত দুর্বল ছিল, গ্রাফ তৈরি করতে কেউ জানতো না। আমরা শুধু একটি প্রতিষ্ঠান জানতো। সেদিন মাননীয় মন্ত্রীকে আমরা রাত্রে 2টা-2:30 পর্যন্ত কম্পিউটারে বসে গ্রাফ ডিজাইন করতে, প্রেসে বসে মুদ্রণ দেখতে এবং বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করে এই ধরনের একটা সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করতেছিলেন উনি, যা আজকে যদি এটা পূর্ণাঙ্গ বাস্তবায়ন হতো, আমি বিশ্বাস করি এদেশের অর্থনীতির পরিবর্তন হয়ে যেত। সেদিন ওনার এই গ্রাফ তৈরি করে সার প্রিন্ট কংগ্রেসে আমি শ্রেষ্ঠ প্রিন্টার্স হিসাবে পুরস্কৃত হয়েছিলাম এবং ভারতের পার্লামেন্টের স্পিকারের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছিলাম আমার এই শ্রদ্ধাভাজন নেতার কাছে অল্প কিছু দীক্ষা দিয়ে। আমি মনে করি আল্লাহ তাআলাকে দীর্ঘ হায়াত দান করুক। এই বাংলাদেশের বিগত দিনে যে লুটতরাজ, অর্থনৈতিক সংকট এক দেশকে ক্রান্তিকালে পৌঁছে দিয়েছে, এর থেকে উত্তরের জন্য আমাদের এই মহামন্ত্রীটা জাতির জন্য বড় প্রয়োজন। তাদের দীর্ঘ আয়ু কামনা করে, তাদের স্বাস্থ্যসম্মত সুন্দর জীবন কামনা করে, জাতির জন্য আগামী দিনে কাজ করার তৌফিক কামনা করে মাননীয় প্রধানমন্ত্রীকে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি এখানে এসেছি যে উদ্দেশ্যে, সেই কথা বলতে গেলে আমাকে সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করতে হয় সেটা হচ্ছে এই, যে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে এখানে আমাদের অর্থমন্ত্রী, আপনাদের অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এখানে এসেছি। সাইফুর রহমান সাহেবের ব্যক্তিত্ব নিয়ে আজকে এখানে অনেক আলোচনা হয়েছে। এখানে সিলেটের নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, এখানে প্রখ্যাত শিক্ষাবিদ যারা ভাইস চ্যান্সেলর সাহেবরা রয়েছেন, ভাইস চ্যান্সেলর সাহেবরা রয়েছেন, প্রফেসর বৃন্দ রয়েছেন, এখানে বিভিন্ন পেশাজীবীরা রয়েছেন, ডাক্তাররা রয়েছেন, ইঞ্জিনিয়াররা রয়েছেন এবং আমাদের বিএনপির নেতা কর্মীরা এখানে সবাই সমবেত হয়েছেন। যে ছোট্ট কক্ষে যেখানে স্থান সংকুলান হয়েছে না, আমি আমাদের মেয়র সাহেব যিনি এই আলোচনা সভার আয়োজন করেছেন, তাকে আমি বলছিলাম যে আপনার তো এই হলরুমের দ্বিগুণ আসন সংখ্যা আছে, এরকম একটি হল আজকে আসলে দরকার, তাহলে হয়তো সবাই এখানে উপবেশন করতে পারতেন। আমরা বিভিন্ন জীবনের, সাইফুর রহমান সাহেবের জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা কথা বলতে সুযোগ পেতাম, মানুষ সেগুলো শুনত। আজকে 16তম মৃত্যুবার্ষিকীতে
এখানে এসে আমি সত্যি ভাষা হারিয়ে ফেলছি। সাইফুর রহমান সাহেব সম্বন্ধে কী বলবো আমি নিজেও সঠিক জানি না। প্রথমে যে কথাটি না বললেই নয়, যে কথাগুলো আলোচনা হয়েছে তার জীবনে সময়ের অভাবে হয়তো আমি সেই কথাগুলো অতিরিক্তি করছি না, কিন্তু তার জীবনের কতগুলো বিষয় যেগুলো আমি ব্যক্তিগতভাবে জানি সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তার জন্ম হয়েছিল মৌলভীবাজারে 1932 সালে। আজকে থেকে হিসাব করুন 93 বছর আগে। তিনি আপনাদের এখানে প্রথমে মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেন। 1949 সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তারপরে এমসি কলেজে তিনি 2 বছর লেখাপড়া করেন। তারপরে তিনি এখান থেকে ডিগ্রি গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি গ্রহণ করার পরে তিনি উচ্চশিক্ষার জন্য বিলাতে পাড়ি দেন। এখানে একটি অজানা কথা আমি বলছি, তিনি যখন প্রথম লন্ডনে গিয়েছিলেন তার উদ্দেশ্য ছিল তিনি ব্যারিস্টার হন, কিন্তু সেখানে যাবার পরে তিনি তার মত পরিবর্তন করেন এবং ব্যারিস্টার হওয়ার পরিবর্তে তিনি ইংল্যান্ড এবং ওয়েলসের যে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস আছে সেখানে লেখাপড়া শুরু করেন এবং সেখান থেকে তিনি সিএ ডিগ্রি, তখনকার দিনে সিএ ডিগ্রি তিনি অর্জন করেন এবং তৎপরবর্তীতে তিনি সেখানে আরও বেশ কিছুদিন তিনি ছিলেন এবং পরবর্তীতে তিনি 1959 সালের দিকে তিনি দেশে ফিরে আসেন।